একটা ছোট্ট গ্রামে থাকতো দুই মেয়ে, রূপা আর মিনা। তারা গরিব পরিবারে জন্মেছিল, কিন্তু তাদের মন মানসিকতা ছিল একেবারে আলাদা। রূপা ছিল খুব পরিশ্রমী আর দয়ালু, আর মিনা ছিল অলস, একটু হিংসুটে স্বভাবের। তাদের মা ছিলেন সরলা, যে ছিল একেবারে সাদামাটা। সে প্রতিদিন গ্রামের এক জমিদারের বাড়িতে কাজ করতে যেত। সরলা, আমি কয়েকদিন ধরে দেখছি তুই কাজে এখন খুব ফাঁকি দিচ্ছিস। মালিক, শরীরটা অনেকদিন ধরে খুব খারাপ লাগছিল, তাই বাড়ি একটু তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম। তবে আর হবে না। না হলেই ভালো, না হলে অন্য পথ দেখতে হবে। কিন্তু একদিন ঝড় জলের রাতে তাদের মা অসুস্থ হয়ে পড়ল। মিনা, মায়ের শরীরটা তো এখন খারাপ, চল মাঠে কাজ করতে যাই, কিছু টাকা রোজগার হবে। না রে, যাব না। এত কষ্ট করে কি হবে? ভাগ্যে থাকলে নিজেই আসবে। তুই চলে যা। এই বয়সটা কি আর কাজ করার বয়স? এখন কাজ করলে অনেক পরিশ্রম হবে, রাত্রে হাত পা খুব ব্যথা করবে, তাই যাব না। তুই যাবি তো যা, আমাকে শান্তিতেই থাকতে দে। যখন সময় হবে ঠিক চলে যাব। তোকে আর কি করে বোঝাতে পারবো তা জানি না। এইভাবে রূপা প্রতিদিন কষ্ট করে মাঠে কাজ করত, আর মিনা সারাদিন অলস হয়ে ঘরে বসে থাকত। তার মাও মিনাকে জোর করতে পারত না, কারণ সে ছোট। কি রে রূপা, তোকে দেখি তুই প্রত্যেক দিন কাজ করতে আসিস, তোর বোনকে তো দেখি না। তারপর দেখি তুই কিছু খাওয়া দাওয়াও করিস না। তোর মতো পরিশ্রমী মেয়ে আমি তো আজ অবধি কখনো দেখিনি রে রূপা। তুই জীবনে অনেক বড় হয়ে উঠ, ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি। না গো কাকা, মিনাও খুব ভালো মেয়ে, সে এখনো অনেক ছোট, সে এখনো বুঝতে পারেনি। তাকে দেখে তো আমার ছোট মনে হয় না। সে তো দেখি তার বন্ধুদের সাথে রাস্তায় বাগানে ঘুরে বেড়ায়। তাকে নিয়ে মনি কাকা তুমি কিছু বলো না গো। সে জানি রে রূপা, তুই তোর বোন বলে বলছিস। ঠিক আছে, তাহলে আর বলবো না। একদিন সরলা খুব অসুস্থ হয়ে পড়ল। তখন রূপা খুব কষ্ট পেয়েছিল, তবে তাতে মিনার কোনো দুঃখ হয়নি। আমাকে আরো কাজ করতে হবে, আমার মায়ের চিকিৎসার জন্য টাকা জোগাড় করতে হবে। তাই রূপা সারাদিন মাঠে কাজ করতে লাগলো, যাতে সে বেশি টাকা উপার্জন করতে পারে। একদিন রূপার কাজ করতে করতে হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হলো। রূপা কাজ করতে করতে পড়ে গিয়েছিল, কিন্তু রূপা তাতেও বহু কষ্ট করে বাড়ি এসেছিল। রূপার মা এমনিতেই অসুস্থ ছিল, রূপাও খানিকটা অসুস্থ হয়ে পড়ল। তার পরের দিন সকাল হলো। মিনা বোন, বাড়িতে তো পুরো জ্বালানি শেষ হয়ে গেছে, তুই পাশের জঙ্গল থেকে একটু গিয়ে জ্বালানি আনতে পারবি? না, আমি পারবো না। আমার পক্ষে ওই জঙ্গলে কোন মতেই যাওয়া সম্ভব নয়। তখন রূপা সেই জঙ্গলে অসুস্থ শরীর নিয়েই অনেক জ্বালানি আনার জন্য চলে গেল। সে ধীরে ধীরে অজান্তে অনেকটা জঙ্গলের গভীরে চলে গেল। তখন জঙ্গলে এক অদ্ভুত বুড়ি তাকে লক্ষ্য করেছিল। কে এই মেয়েটা? একে আগে তো জঙ্গলে দেখিনি, নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যে এসেছে। একে পরীক্ষা তো করতেই হচ্ছে। কেউ কি আছো জঙ্গলে? কে এভাবে সন্ধেবেলা জঙ্গলের মধ্যে ডাকছে? তার কি বা দরকার? হয়তো খুব বিপদে আছে। কারো কি আমার কথা মনে পড়ে না? অবশেষে রূপা সেই বুড়িটাকে দেখতে পেল। কি গো ঠাকুমা, তুমি জঙ্গলে কি করছো একা একা? তোমার কি দরকার বলো আমাকে? আমাকে নিজের নাতনির মতোই ভাবতে পারো।
দরকার বলতে মা, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো চলাফেরা করতে পারি না, আমাকে কিছু খাবার দাবার এনে দিতে পারবি? কেন পারবো না ঠাকুমা, তুমি তো আমার গুরুজন, অবশ্যই পারবো। রূপা তারপর সেই বুড়ির জন্য গভীর জঙ্গল থেকে অনেক ফল খাওয়ার জন্য এনেছিল। তখন সেই বুড়ি বুঝতে পেরেছিল এই মেয়েটা সত্যি দয়ালু ও সৎ। তোর ফলমূল চাই না রে মা, তুই খুব ভালো মেয়ে, এটাকে সোনার থলিতে পরিণত করে দিলাম। এটা কি করে হলো? তুমি কে গো ঠাকুমা? হঠাৎ করে তারপর সেই ঠাকুমা ডাইনিতে পরিণত হলো। মা, ভয় পাস না, আমি খারাপ ডাইনি নই রে, আমি এই জঙ্গলে বহু বছর ধরে থাকি, জঙ্গলটাকে রক্ষা করি রে। থলিটা খুলে দেখ কি আছে, তোর জন্য দেখ। তারপর রূপা থলিটা খুলে দেখলো তার মধ্যে সোনার মোহর সে দেখতে পেল ও সে খুব খুশি হয়েছিল। তারপর রূপা সেই ডাইনিকে ধন্যবাদ জানিয়েছিল ও সেই থলি ভর্তি সোনার মোহর নিয়ে সে বাড়ি এসেছিল। মা দেখো, জঙ্গল থেকে তোমার জন্য সোনা ভর্তি মোহর নিয়ে এসেছি, তোমাকে আর চিকিৎসার জন্য চিন্তা করতে হবে না। তখন তাতে রূপার মা খুব খুশি হয়েছিল। রূপা কিভাবে ডাইনিকে ফলমূল এনে দেওয়ার বদলে তাকে সোনার মোহরের থলি উপহার দিয়েছিল সে সবকিছু বলল। আমাকে ওই ডাইনির কাছে যেতে হবে, আর ওই ডাইনিকে খুশি করে সোনার মোহর আমিও আনবো। ঠিক তার পরের দিনই মিনা দের না করে সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল এবং সে ভাবতে লাগলো, কে জানে কখন এই ঘন জঙ্গলে সেই অদ্ভুত ডাইনি আমাকে দেখতে পাবে। এইভাবে অনেকক্ষণ হাঁটার পর সেই ডাইনি তাকে দেখতে পেল। আবার এই মেয়েটা জঙ্গলে একা একা এসেছে, একেও তো পরীক্ষা করতে হচ্ছে। কেউ কি আছো জঙ্গলে? কেউ কি আছো? এই তো ডাইনিটা বুড়ি হয়ে ডাকা শুরু করে দিয়েছে, বুড়িটাকে তাড়াতাড়ি খুঁজে ফেলতে হবে। পারে না। এরপর মিনাও অনেকক্ষণ খোঁজার পর বুড়িকে খুঁজে পেয়েছিল। কি গো ঠাকুমা, এই গভীর জঙ্গলে কি করছো? তোমার কি চাই বলতে পারো আমাকে। দরকার বলতে মা, আমার তো বয়স হয়ে গেছে, আমি তো চলাফেরা করতে পারি না, আমাকে কিছু খাবার দাবার এনে দিতে পারবি? তখন মিনা জঙ্গল থেকে তাড়াতাড়ি করে বেশি না পরিশ্রম করেই কিছু ফল নিয়ে বুড়ির কাছে চলে আসে। সেই ডাইনি মিনার ব্যবহারে রূপার মতো অতটা খুশি হয়েছিল না। সে খানিকটা বুঝতে পারল যে এই মেয়েটা কম পরিশ্রমী, নিজের দিকটাই বেশি ভাবে। তোর ফলমূল চাই না রে মা, এই ফলমূলকে আমি হাঁড়িতে পরিণত করে দিলাম। তারপর সেই বুড়িটা ডাইনিতে পরিণত হলো, কিন্তু মিনা তাতে আশ্চর্য হলো না। আমার এই হাড়ি চাই না, বেশি খাওয়ার দাওয়ার খেয়ে কি করব, বরং আমাকে একটা সোনার মোহরের থলি দাও। এরপর ডাইনি তো নিশ্চিন্ত হলো যে এই মেয়েটা অনেক লোভী, অসৎ উদ্দেশ্যে জঙ্গলে এসেছে। সে ঠিক করলো একে উচিত শাস্তি দিতে হবে। ঠিক আছে নে মা, এই হাঁড়িটাকে সোনার থলিতে পরিণত করে দিলাম। তখন মিনা মন থেকে অনেক খুশি হলো। মিনা সেই থলিটা খুলতেই একটা বড় বিষধর সাপ বেরিয়ে এলো ও সে ভয় পেয়ে গেল। তুই খুব লোভী, তুই খুব অসৎ, তোর জন্য এই সাপটি ঠিক আছে, যতদিন না সাথ হবে তাকে এই সাপ তাড়া করে বেড়াবে।
পর মুহূর্তেই রূপা তার বোন মিনাকে খুঁজতে খুঁজতে সেই জঙ্গলে তাদের সামনে উপস্থিত হলো, কারণ সে জানতো মিনা তার কথা শুনে নিয়েছিল আর সে নিশ্চয়ই ডাইনির কাছে পৌঁছাবে। ও ঠাকুমা, ও আমার বোন বউ, ওকে ছেড়ে দাও, ও অনেক ছোট, ও অজান্তেই ভুল করে ফেলেছে। ও তাহলে তোর বোন, ও তো অনেক লোভী, ও তো শাস্তি হওয়া দরকার। তবে তুই যখন বলছিস ওকে ছেড়ে দিচ্ছি। তারপর মিনা তার ভুল বুঝতে পারে, সে সেই ডাইনির কাছে তার দিদি রূপার কাছে ক্ষমা চায়। তারপর তারা বাড়ি ফিরে আসে আর এভাবেই দুই বোন সুখে ও আনন্দে তাদের জীবন কাটাতে লাগলো। তারা দুই বোন সেই সোনার মোহর বিক্রি করে সেই অর্থ দিয়ে সুন্দর বাড়ি তৈরি করলো। আর এখানেই আমাদের গল্প শেষ হলো।